প্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আজকে বাংলা দ্বিতীয় পত্রের সূত্র পরিচ্ছেদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলেই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আজকে দেখো তোমরা একটু একটি বর্ণ মিলে কি তৈরি হয়, একটি বর্ণ মিলে কি তৈরি হয়। যেমন একটা বর্ণ ব আর একটা বর্ণ হচ্ছে হস্যই। তাহলে আমরা পাচ্ছি এই ব এবং হস্যই, এই দুইটা বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শব্দের গঠনমূলক ও অর্থমূলক শ্রেণীবিভাগ বলতে পারবে, বা উৎসমূলক শব্দ কিভাবে তৈরি তা বলতে পারবে। মৌলিক সাধিত শব্দের সংজ্ঞা, উদাহরণ সহ ব্যাখ্যা দিতে পারবে। গঠনমূলক শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে শব্দকে আমরা দুই ভাগে ভাগ করি। এক মৌলিক শব্দ, দুই হচ্ছে সাধিত শব্দ। নিচের শব্দগুলো লক্ষ্য করো। গোলাপ, তিন, নাক, লাল। এই শব্দগুলো যদি আমরা দেখি, আলাদা করে যদি আমরা একটু ভেঙে দেখি, গোলাপ, গোলাপ, তিন, নাক এবং হচ্ছে লাল। এগুলোকে ভাঙলে অন্য কোনো শব্দ পাওয়া যায় কিনা দেখো, লক্ষ্য করো। আর এগুলোকে ভাঙলে অন্য কোনো অর্থ পাওয়া যায় না। যেহেতু এগুলোকে বিশ্লেষণ করা যায় না, তাহলে এগুলো হচ্ছে মৌলিক শব্দ। যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দই হচ্ছে ভাষার মূল উপকরণ। আবার বলতেছি, যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দই হচ্ছে ভাষার মূল উপকরণ। নিচের শব্দটি ভেঙে আলাদা করা হয়েছে এবং অর্থপূর্ণ কোনো শব্দ হয়েছে কিনা লক্ষ্য করো। নীল আকাশ। নীল ও আকাশ। দেখো, নীল ও আকাশের শব্দ দুটি আলাদা অর্থ রয়েছে, তাই না? নিচের শব্দটি ভেঙে আলাদা করা হয়েছে এবং অর্থপূর্ণ। চাঁদ মুখ। চাঁদ মুখ, দুইটার আলাদা অর্থ আছে, তাই না? যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থগত শব্দ পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। এবার দেখো, উৎস বিবেচনায় শব্দ প্রকারভেদ। এক হচ্ছে তৎসম শব্দ, দুই তদ্ভব শব্দ, তিন হচ্ছে দেশি শব্দ, চার হচ্ছে বিদেশি শব্দ। এবার হলো তৎসম শব্দ। প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান লাভ করেছে তাকে তৎসম শব্দ বলে। অন্যভাবে বলা যায়, সংস্কৃত পারিভাষিক শব্দকে তৎসম শব্দ বলে। তৎসম শব্দ যেমন পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি। তৎসম শব্দ চেনার উপায়। তৎসম শব্দের বানানে সৈন্য, স, ন, নয়জ, কয়র, শয়র ইত্যাদি থাকে। যেমন চক্ষু, ব্রাহ্মণ, জ্ঞান, ভক্তি। যেসব শব্দের নিচে রিকার থাকে, সেই শব্দগুলো সাধারণত তৎসম শব্দ হয়। যেমন কৃপণ, বৃক্ষ, তৃণ, গৃহ, ঘৃণা ইত্যাদি। যেসব শব্দের বানানে স থাকে, সে শব্দগুলো সাধারণত তৎসম শব্দ। যেমন আষাঢ়, ভাষা, মানুষ ইত্যাদি। যেসব শব্দের বানানে মূর্ধন্য থাকে, সেই শব্দগুলো সাধারণত তৎসম হয়। যেমন কারণ, অগ্রহায়ণ, ঋণ ইত্যাদি। তারপরে একটা হচ্ছে যেসব তৎসম উপসর্গ প্র, পরা, প্রতি, অপ, সমনি, অবনির, দুর্বি, অতিশু, উৎপরি, অভি, অতি, অভি, উপ, আ থাকে,
সেগুলো সাধারণত তৎসম শব্দ, যেমন প্রগতি, পরাভব, সুমতি ইত্যাদি। তার মানে তৎসম উপসর্গগুলো গঠিত হয়ে যে শব্দগুলো তৈরি হয়েছে সেই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। এবার আসি তদ্ভব শব্দে। তদ্ভব শব্দ হলো সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আসা খাঁটি বাংলা শব্দ। আমি আবারও বলতেছি, তদ্ভব শব্দ হলো সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আসা খাঁটি বাংলা শব্দ, যেমন চন্দ্র, চন্দ্র, চাঁদ। আমরা এই তদ্ভব শব্দটাকে আরো যদি বলি, যেসব শব্দের মূল সংস্কৃত পাওয়া যায়, যেসব শব্দের মূল সংস্কৃত পাওয়া যায় কিন্তু প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সেগুলোকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দ চেনার উপায়, এগুলো চেনার সহজ উপায় হলো এরা সংস্কৃতের মতো কঠিন নয়, বরং উচ্চারণে সহজ এবং কোমল হয়। সাধারণত আমরা যে শব্দগুলো, কথাগুলো ব্যবহার করি, এগুলোই কিন্তু তদ্ভব শব্দ। এগুলোতে সাধারণত যুক্ত খ, ঞ, ন, স থাকে না এবং চন্দ্রবিন্দু বা সহজ বানানযুক্ত ইত্যাদি। তদ্ভব শব্দের রূপ, যেমন দেখো, লক্ষ্য করো, চর্মকার, প্রাকৃতিক চর্মার, তদ্ভব হয়েছে চর্মকার। আবার ভক্ত, ভক্ত থেকে হয়েছে ভাত। এরপরে দেখি দেশি শব্দ। বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, তাই হচ্ছে দেশি শব্দ, যেমন কুড়ি, পেট, চুলা, ডাব, ডাগর, টুপুর, ঢেকি ইত্যাদি। এরপরে দেখি বিদেশি শব্দ। বিদেশি শব্দগুলোর মধ্যে আমরা দেখি আরবি শব্দগুলো কি কি আছে? এক, আল্লাহ, হারাম, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি। ফার্সি শব্দগুলো খোদা, যোজক, নামাজ, রোজা, চশমা, তারিখ, তোষক, দোকান, কারখানা। ফরাসি শব্দগুলো কি একটু লক্ষ্য করো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কুফন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুস। এর মধ্যে কুফন, ডিপো, কার্তুস খুবই গুরুত্বপূর্ণ। অলন্দাজ শব্দ হরতন, রুইতন, তুরুফ, টেক্কা। তুর্কি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। চাকর, চাকু, তোপ এবং দারোগা। হিন্দি শব্দ পানি, ধুলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া। পর্তুগিজ শব্দগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। এই শব্দগুলো অবশ্যই তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় আমরা প্রত্যেকবারই একটা প্রশ্ন দেখতে পাই। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আজকের মতো এখানেই। আশা করি ক্লাসটি তোমাদের সবার জন্য উপকার হবে। পরবর্তী ক্লাসের জন্য সকলের কাছে প্রত্যাশা কামনা করছি। সকলে ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।